বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার চলছে অনেক দিন ধরেই, তবে সেখানেও কিন্তু আছে শুভঙ্করের ফাঁকি। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দৈনিক আমার দেশের স্পোর্টস এডিটর এম এম কায়েসার এবং যিনি প্রতিবেদনটি করেছেন সহকর্মী এস এম ইকবাল। দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে একটু কায়েসার ভাই আপনার কাছে জানতে চাইবো যে অনেক পুরনো একটা স্টেডিয়াম এবং এই স্টেডিয়াম নিয়ে যেভাবে সংস্কার চলছে এবং যত দিন ধরে চলছে, এটা অনেক বড় একটা প্রশ্ন যে বিশ্বে আদৌ এরকম কখনো চলেছে কিনা, এবং সেটা যে চলছে সেখানেও আমরা দেখলাম যে একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু থেকে যাচ্ছে। মানে এটা আসলে কতটা আপনি দায় দিবেন জাতীয় ক্রীড়া পরিষদে, যারা এটা আসলে দেখছে তারা কোনো ধরনের লোড ক্যালকুলেশন না করেই এত পুরনো একটা স্থাপনার উপরে আবার তারা নতুন করে তৈরি করছে এত বড় বড় শেড। ধন্যবাদ সাজিদ। আপনার এই আমি রিপোর্টটা দেখছিলাম, ইকবালের রিপোর্টটা, এবং আমি একটু নস্টালজিক হয়ে গেলাম। কি কারণে? কারণটা হলো যে এটা 2024 এবং ঠিক এই ধরনের একটা রিপোর্ট আমি 2006 সালে করেছিলাম, যে স্টেডিয়ামের সংস্কার বাণিজ্য। ঠিক তখন থেকে যে আপনার এই বঙ্গবন্ধু স্টেডিয়ামটাকে নিয়ে যে সংস্কার বাণিজ্যের একটা পসরা চলছে, এক অর্থে বলা যেতে পারে, সেটা যে রেসটা এখন পর্যন্ত কিন্তু রয়ে গিয়েছে। দ্যাট মিনস 2006 সালের যে ঘটনাটা ঘটেছিল সেটা 2024 পর্যন্ত এসে এখন পর্যন্ত সেটার কোনো সমাধান মেলেনি। আর আমি জানি না যে এটা কখন কবে এই স্টেডিয়ামে আবার খেলা হবে। তো বঙ্গবন্ধু স্টেডিয়ামে যতখানি না খেলা হয়েছে তার চেয়ে বেশি কিন্তু এখানে সংস্কার কাজ হয়েছে, এবং সেই সংস্কার কাজের পিছনে কত শত কোটি টাকা খরচ হয়েছে তার কোনো হিসেবপত্র নেই। যে স্টেডিয়ামের নির্মাণ কাজের সাথে জড়িত বা যে নতুনভাবে রিস্ট্রাকচার করার জন্য যে প্রকৌশলী আমি দেখছিলাম একটু আগে, তিনি নিজেই বলছেন যে এখানে একটা রিস্ক ফ্যাক্টর রয়ে গিয়েছে। তো যে স্টেডিয়ামে প্রকৌশলী বলেন যে রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে, সেখানে তো আপনি আর দ্বিতীয় আমি মনে করি না যে আর কোনো অপশন থাকা উচিত, কারণ সেফটি ফার্স্ট এই বিষয়টা যে কোনো স্টেডিয়াম বা যে কোনো স্ট্রাকচারালে সেফটি ফার্স্ট এই বিষয়টা মেনে নিয়ে কিন্তু করা উচিত। তো আমি জানি না যে এই স্টেডিয়ামটা কবে তৈরি হবে, কখন এখানে খেলা হবে, নাকি এরকম আমরা ইট পাথর আর এই সরঞ্জামই দেখতে পাবো। তো সব কিছু মিলে বঙ্গবন্ধু স্টেডিয়ামকে কেন্দ্র করে, শুধুমাত্র বঙ্গবন্ধু স্টেডিয়াম না, পুরো বাংলাদেশের যদি আপনি বিভিন্ন স্টেডিয়ামে দেখেন, সেখানে দেখবেন যে আপনি শুধু সংস্কার বাণিজ্য চলছে, খেলাধুলা নেই, খেলা নেই, ধুলাটা রয়েছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক যেরকম ভাবে পুরো স্টেডিয়াম যে একটা কালচার গড়ে ওঠার বিষয় ছিল, বা স্টেডিয়ামকে কেন্দ্র করে যে স্পোর্টিং একটা আবহ থাকার কথা ছিল, সেই আবহটা কিন্তু নেই। কিন্তু এটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ হচ্ছে, মানে আমরা হয়তোবা এবছর বাংলাদেশে বয়সভিত্তিক সাফ হবে, সেখানে খেলা আয়োজন করার পরিকল্পনা রয়েছে। যদি হয় সেখানে খেলা এবং যদি আদৌ কোনো রিস্ক আপনার থেকে থাকে, সেটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ হবে, মানে এত পুরনো একটা স্টেডিয়ামে বড় আবার যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করা হয়। সেটাই যেটি বললাম, যে স্টেডিয়ামের নির্মাণ কাজের সাথে প্রকৌশলী জড়িত, যিনি প্রকৌশলী জড়িত, যিনি স্ট্রাকচার করে দিয়েছেন, ডিজাইন করে দিয়েছিলেন, তিনি নিজেই যখন বলছেন যে এখানে যে বিমগুলি তৈরি হচ্ছে বা যে প্রক্রিয়া এটা রয়েছে পুরো স্টেডিয়ামটা এখন, সেটা কিন্তু অনেক বড় একটা রিস্ক ফ্যাক্টর রয়ে গিয়েছে। তো এক অর্থে বলা যেতে পারে যে এটি একটা মৃত্যু ফাঁদ। সো এখানে আপনি খেলা করার আগে আপনাকে ফার্স্ট দেখতে হবে যে নিরাপত্তাটা ঠিক রয়েছে কিনা, এবং আমি জানি না যে কখন এই স্টেডিয়ামটা আবার কিন্তু খেলা হতে পারে এখানে, কারণ আমরা লম্বা সময় ধরে দেখছি এখানে কিন্তু আপনার শুধুমাত্র লোহালক্করই পড়ে থাকে, কিন্তু খেলা হচ্ছে না। সো যে স্টেডিয়ামের এরকম অবস্থা, তার চেয়ে বড় বিষয়টা হলো যে এই স্টেডিয়ামের বয়স হয়ে গেছে কিন্তু 70 বছর, 70 বছরের বেশি হয়ে গেছে, এবং এখানে প্রচুর নির্মাণ কাজ হয়েছে। আপনি স্টেডিয়ামের যে চারিদিকে এই দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলোর মধ্যে যারা এই দোকানের আপনার ইজারা পেয়েছেন বা দোকানে যারা ব্যবসা করছেন, তারা কিন্তু নিজের ইচ্ছা মতো করে ভিতরে আপনি সুড়ঙ্গ কেটে ফ্রিজ রাখার বা টেলিভিশন রাখার ব্যবস্থা করেছেন। দ্যাট মিনস আপনি কিন্তু স্ট্রাকচারাল বড় ক্ষতিটা সেখানে করছেন, সেটা দেখার কিন্তু কেউ নেই। সো সব কিছু মিলে এই স্টেডিয়াম যে বড় ধরনের একটা দুর্ঘটনা তৈরি করবে না, সেই গ্যারান্টিটা কেউ দিতে পারে না। সেই কারণে আমি বলি যে এই স্টেডিয়ামটা নতুনভাবে তৈরি করে খেলা শুরু করার আগে এটার রিস্ক ফ্যাক্টর কতখানি রয়েছে সেটা সবার আগে পরিমাপ করা উচিত। ইকবাল, একটু আপনার কাছে জানতে চাইব এই বিষয়টা যেটা বললেন এম এম কায়েসার, যে রিস্ক ফ্যাক্টরটা নিরূপণ করা, এটা তো নিশ্চয়ই করেনি, আপনি তো অনুসন্ধানে গিয়েছিলেন, তারা কেন বিষয়টা এড়িয়ে গেছে এনএসসি বিশেষ করে? এক্স্যাক্টলি, আমি এই যে কায়েসার ভাইয়ের সূত্র ধরে বলতে চাচ্ছিলাম যে আমি দীর্ঘদিন ধরে এই রিপোর্টটা করার জন্য মিনিমাম 15 দিন আমাকে ঘুরতে হয়েছে। আমি আসলে জানতে চাচ্ছিলাম 70-71 বছরের পুরনো একটা কাঠামো, এটার উপর ভারী ভারী স্টিল স্ট্রাকচার দেওয়া হচ্ছে, আসলে এই 71 বছরের বুড়ো স্টেডিয়ামটি সেটা বহন করার সক্ষমতা আছে কিনা, এটা জানার জন্য আসলে দরকার ছিল এটার যে লোড ক্যালকুলেশন, যখন এটা পাকিস্তান পিরিয়ডে 1954 বা 55 সালে যখন নির্মিত হয়েছে। তো আমি ক্রীড়া পরিষদের কাছে গিয়েছি যে এটার হচ্ছে আমি স্ট্রাকচারাল ডিজাইনটা খুঁজতে চাচ্ছিলাম, কিন্তু তারা আমাকে দিতে পারছিল না। দেন আমি যখন বসত, যেটা হচ্ছে যারা ওরা বলছে ওরা শুধু স্ট্রাকচার না আর্কিটেকচারাল ডিজাইনটা তারা করে দিয়েছে। এখানে কিন্তু একটা পার্থক্য রয়েছে, একটা স্টেডিয়ামের একটা স্থাপনার দুই ধরনের ডিজাইন হয়, একটা হচ্ছে স্ট্রাকচারাল আর একটা হচ্ছে
আর্কিটেকচারাল। Architectural, right. যখন আমি তাদের কাছে স্ট্রাকচারাল ডিজাইন চাইলাম তখন তারা বললো যে না, আমরা তো শুধু ডিজাইন করেছি, এটা স্ট্রাকচার কতটুকু ওয়েট নেবে না নেবে এটা রেসপন্সিবিলিটি আমাদের না। এবং তারা কিন্তু তখন একটা কথাও বলেছে, আপনি নিশ্চয়ই জানেন, কায়সার ভাই এখানে আছে, বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেস বক্স কিন্তু একবার ভেঙে পড়েছিল। ফরচুনেটলি সেখান থেকে সাংবাদিকরা আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে চলে গিয়েছিলেন, নয়তো সবচেয়ে বড় ডিজাস্টারটা কিন্তু সেই সময় হতে পারতো, এটা সম্ভবত 2010 বা 11-র দিকে কায়সার ভাই ভালো বলতে পারবেন। তো তখন আমার ভিতরে আসলে চিন্তা হলো যে আসলেই যে স্টেডিয়ামের এটা একবার ভেঙে পড়েছে, এবং মজার বিষয় হচ্ছে সেই ডিজাইনটা করেছিলেন বসুনিয়া স্যার, এবং সেটা হচ্ছে আমাকে মাসুদুর রহমান সাহেব, বসত আর্কিটেক্টের যিনি হচ্ছেন প্রধান, তিনি এই তথ্যটা আমাকে দিয়েছেন যে ওনার ডিজাইন করা স্ট্রাকচারটাই কিন্তু ভেঙে পড়েছে। তখন আমি চিন্তা করলাম তাহলে বসুনিয়া স্যারের সঙ্গে যোগাযোগ করি। যখন তার সঙ্গে বারবার যোগাযোগ করে যখন আমি তার অ্যাপয়েন্টমেন্ট পেলাম, তখন হচ্ছে তিনি আমাকে মূল ফ্যাক্টরটা বললেন, সেটা হচ্ছে 54 সালে স্টেডিয়াম নির্মাণের পর এদিকে কোনো দৃষ্টিই ছিল না জাতীয় ক্রীড়া পরিষদের। বুয়েট প্রতিনিধি দল স্বপ্রণোদিত হয়ে তারা হচ্ছে সেটা স্টাডি করে 1996 সালে, এবং তারা বেশ কিছু অসঙ্গতি খুঁজে পায়, এবং এটার জন্য তারা যে স্টাডিটা করেছে সেই স্টাডিটা একবার দেখার প্রয়োজনীয়তা বোধ করেনি জাতীয় ক্রীড়া পরিষদের যেসব ইঞ্জিনিয়ার রয়েছে। বসুনিয়া স্যারের কাছে একটা বই আছে, এখানে কি কি করা যেতে পারে কি কি করা যাবে না, সেটা তিনি ক্রীড়া পরিষদের নিজে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেটা কিন্তু তারা কেউ দেখেন নাই। তার মানে নতুন করে যে স্ট্রাকচারটা করা হচ্ছে, নতুন করে যে টনকে টন ওজনটা স্টেডিয়ামের উপর দেয়া হচ্ছে, এটা যে কোনো মুহূর্তে কলাপস করতে পারে, সেটা কিন্তু বসুনিয়া স্যার নিজেই বলেছেন। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু হচ্ছে যথেষ্ট দুর্যোগ প্রবণ একটা দেশ, ভূমিকম্প প্রবণ একটা দেশ, এবং হচ্ছে আমাদের এখানে মাঝে মধ্যেই কিন্তু ঘূর্ণিঝড় হয়। কখনো কোনো খেলার সময় সেখানে কিন্তু আরেকটা জিনিস বিবেচনায় রাখতে হয়, লাইভ লোড যেটাকে আমরা বলি। প্রচুর দর্শক সমাগম যদি হয়ে যায়, 25-30 হাজার দর্শক যদি সেখানে চলে আসে, উপরে ছাউনি আছে, সেখানে যদি বাতাস হয় কিংবা কোনো একটা আর্থকুয়েক যদি হয়, তখন যদি একটা ডিজাস্টার হয় এবং সেই ডিজাস্টার হওয়ার পর যদি কোনো লাইফ লস হয়ে যায়, সেই রেসপন্সিবিলিটি আসলে কে নেবে? সেই দৃষ্টিকোণ থেকে আমি রিপোর্টটা করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গা বারবারই বলতে হয়, আমি বারবার চেষ্টা করেছি ক্রীড়া পরিষদে গিয়ে যে আসলে প্রতিটি কলামের উপর বা প্রতিটি বিমের উপর কত কি পরিমাণে ওয়েট যাচ্ছে এটা বসানোর পর এই ক্যালকুলেশন তারা আমাকে কেউ দিতে পারেনি। এই টেবিল থেকে সেই টেবিলে গিয়েছে, আমাকে শুধু ঘোরানো হয়েছে। আসলে আমার কাছে, আমি চ্যালেঞ্জ করছি, আসলে ক্রীড়া পরিষদের কাছে এই ক্যালকুলেশনটা আদৌ আছে কিনা সেটা নিয়ে হচ্ছে আমার সংশয় রয়েছে। আপনার কাছে জানতে চাই কায়সার ভাই, আসলে ক্রীড়া পরিষদের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের কাজটা কি? তাহলে তারা যদি এই বিষয়গুলোই তারা না দেখাশোনা করে, তাহলে তাদের আসলে রাখা হয়েছে কেন? সার্বিক পরিস্থিতি দেখে আমার একটা প্রবাদ বাক্য শুধু মনে পড়ছে, সরকার কামাল দরিয়ামে ঢাল। ঠিক এরকম ভাবে পরিস্থিতিটা হচ্ছে, যে আমি যেটা বললাম যে আপনি 30-20 বছর ধরে যে স্টেডিয়ামের সংস্কার কাজই শুধু চলছে, কখনো সেটা ঠিকমতো মানে তৈরি করা হয়নি, সেখানে খেলা হয়নি, সেটা এখনো স্ট্রাকচারাল পর্যায়ে রয়েছে। কেউ ফ্লাড লাইট বসাচ্ছেন, কেউ আপনি স্টেডিয়ামের ঘাস, এই স্টেডিয়ামের ঘাস কতবার তোলা হয়েছে আমি জানি না। এই স্টেডিয়ামে কিন্তু আপনার অ্যাথলেটিক ট্র্যাকও ছিল, যেটা কিন্তু আপনি প্রায় কয়েক কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল। সেটা শুধুমাত্র এই স্টেডিয়ামটা ক্রিকেটার করতে হবে বলেই কিন্তু আপনি এখানে আবার পিচ তৈরি করা হয়েছিল। আবার এই স্টেডিয়াম হঠাৎ করে একসময় কর্মকর্তাদের মনে হয়েছিল যে না, এখানে শুধুমাত্র ফুটবল হবে, পিচ খোঁড়া শুরু হয়ে গেল, কোদাল দিয়ে পিচ খোঁড়া শুরু হয়ে গেল। যে স্টেডিয়ামের আপনি পিচ তৈরি করেছিলেন সেই স্টেডিয়ামে কিন্তু আবার কোদাল দিয়ে সেই পিচ খুঁড়ে আবার ফুটবল মাঠ বানানো হচ্ছে। সো জগা খিচুড়ির পর্যায়ে রয়েছে পুরোপুরি কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামটি। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এখানে আপনি এত বড় স্টিল স্ট্রাকচার তৈরি করছেন, আপনি দর্শকদেরকে ভিতরে ঢোকালেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এক্সিট ওয়েটা কি? আপনার কোনো ওয়াকওয়ে রয়েছে? আপনি পৃথিবীর এত দেশে স্টেডিয়ামে গিয়েছেন, আপনি দেখেছেন যে স্টেডিয়ামে ঢুকতে হলে কিন্তু আপনি লম্বা রাস্তা ধরে একটা ওয়াকওয়ে তৈরি করতে হয়, যেখানে আপনার হাজার হাজার মানুষ কিন্তু হেঁটে তারপর ঢুকতে পারেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হাজার হাজার মানুষ হেঁটে ঢোকার পরিস্থিতি রয়েছে। আপনি গাড়ি রাখার জায়গায় নেই, আপনি সামনের যে আপনি গাড়ি রাখার জায়গা ছিল সেখানে আপনার কি একটা রোলার স্কেটিং একটা স্টেডিয়াম বানানো হয়েছে, যেটা কোনো কাজে লাগছে না এখন পর্যন্ত। আপনি পুরো স্টেডিয়ামে, পৃথিবীর অন্যান্য দেশে পুরো স্টেডিয়ামে গেলে আপনি দেখবেন যে ভেতরে ঢোকার আগে আপনি এক ধরনের স্পোর্টিং আবহ পাবেন, আপনার মনের মধ্যে একটা সজীবতা চলে আসবে, আপনার মনের মধ্যে আসবে ইয়েস দিস ইজ মাই প্লেস। কিন্তু আপনি বঙ্গবন্ধু স্টেডিয়ামে গেলেই আপনি উৎকট গন্ডে নাক চেপে ধরতে হয়। আপনি স্টেডিয়ামে ঢুকতে হলে আপনাকে দেখবেন যে টাকা চাচ্ছে কেউ একজন গাড়ি নিয়ে ঢুকতে গেলে, আপনি ভিক্ষুক ঠিকুক, মানে চারিদিকে যে অবস্থা, সেটাতে একটা এনভায়রনমেন্ট নেই, স্পোর্টিং তো নেই, বরঞ্চ বলা যেতে পারে যে এটা একটা মৃত্যুফাদ হয়ে যাচ্ছে। পুরোপুরি স্টেডিয়াম এলাকাটা পুরোপুরি আপনার আস্তাকোড়ের মতো। এবং যে কায়দায় স্টেডিয়ামটা তৈরি করা হচ্ছে সেটা আপনার কথাই বলি যে সিম্পলি একটা মৃত্যু ফাঁদের মতো হওয়ার একটা আশঙ্কা রয়েছে। অবশ্যই। জি, মিনি স্টেডিয়াম নিয়ে আরো খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ হায়দার, যাচ্ছি তার কাছে। আপনি জানেন যে তরুণ ও যুব সমাজকে মাঠমুখী ও খেলামুখী করতে কিন্তু সারা দেশের মতো পঞ্চগড়েও 3 উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। তবে এই সকল মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আমি জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। এই মিনি স্টেডিয়ামটি
পঞ্চগড় শহরের একটি প্রত্যন্ত গ্রামে গড়ে তোলা হয়েছে। এই স্টেডিয়ামটি যে জায়গায় গড়ে তোলা হয়েছে সেখানে কিন্তু নদী কেন্দ্রিক হয়, এখানে মানুষের যে উপস্থিতি সেটা কিন্তু একেবারেই নেই। আমরা দেখেছি এখানে যাতায়াতের ব্যবস্থা ঠিক না থাকায় কিন্তু এখানে খেলোয়াড় যারা রয়েছে তারা কিন্তু এই মাঠমুখী হচ্ছে না। একই সাথে বলে রাখি, এখানে কিন্তু একটা অভিযোগ রয়েছে যে মাঠমুখী খেলোয়াড় মাঠমুখী না হওয়া এবং দর্শক মাঠমুখী না হয় কিন্তু এখানে মাদক সেবীদের আখড়ায় এই জায়গাটি পরিণত হচ্ছে। আর একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে পঞ্চগড়ের প্রথম পর্যায়ে দেবীগঞ্জ উপজেলায় একটি মিনি স্টেডিয়াম তৈরি করা হয়, যেটি তৈরিতে নান্দনিক ভবন তৈরি সহ গ্যালারির কথা থাকলেও কিন্তু সেটি করা হয়নি। অপরদিকে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের যে সময়টি ছিল সেই সময়ের পর কিন্তু বিক্ষুব্ধদের হামলায় পঞ্চগড়ের তেঁতুলিয়া যে মিনি স্টেডিয়ামটি রয়েছে সেখানে কিন্তু হামলায় একটি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এরপর থেকে কিন্তু সেখানে জনবল সংকটের কারণেও কিন্তু দেখভালের অভাবে সেখানে কিন্তু একটা বেহাল অবস্থা বিরাজ করছে। তো সার্বিক বিষয় বলা যায় যে পঞ্চগড়ের স্টেডিয়ামগুলো কিন্তু এখন পর্যন্ত বেহাল অবস্থা বিরাজ করছে, একই সাথে জনবল সংকট রয়েছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের 3 উপজেলার মিনি স্টেডিয়ামের সর্বশেষ খবর। কাসর ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পঞ্চগড় থেকে সহকর্মী সোহাগ হায়দার। একটু জানতে চাইবো যে গত আমলে অনেক দুর্নীতি হয়েছে, 15 বছর একটা সরকার ছিল ক্ষমতায় এবং আমরা দেখলাম যে 495টি স্টেডিয়ামে কিন্তু শেখ রাসেল মিনি স্টেডিয়াম করার একটা প্রকল্প নিয়েছিল। এর মধ্যে প্রায় 150টার মতো স্টেডিয়াম কিন্তু হয়ে গেছে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপেও তাদের প্ল্যান ছিল অনেকগুলো করার। এই যে এতগুলো স্টেডিয়াম করা হয়েছে কিন্তু আমরা দেখলাম, আমাদের রিপোর্টে দেখলাম যে কোথাও গরু আছে এবং মাঠ নেই, বালি শুধু। এগুলোর আসলে কারণ কি? মানে এই বিষয়গুলো আমরা দেখলাম যে ক্রীড়াঙ্গনের কোনো উন্নতি নেই, শুধু কি আপনার মনে হয় যে অর্থ লোপাটের জন্যই এই এত স্থাপনা তৈরি করা হয়েছে? অ্যাবসলিউটলি। আমি এক কথায় শুধু যদি বলতে বলেন আমি বলবো যে এই স্টেডিয়ামগুলোর নাম দেওয়া হয়েছে মিনি স্টেডিয়াম, কিন্তু এখানে দুর্নীতি হয়েছে বিগ দুর্নীতি। অবশ্যই। কারণ আপনি দেখবেন যে আপনি স্টেডিয়াম কেন তৈরি করা হয়? মানুষের খেলাধুলার জন্য, যাতে এখানে হবে। কিন্তু আপনি এখন পর্যন্ত পুরো রিপোর্টে আমরা যা দেখলাম সেখানে একজনকে কাউকে খেলতে দেখেছেন? আপনি গরু চলছে, ভেড়া চলছে, এটা তো গেল শুধুমাত্র একটা অংশ। আমি আরেকটু বড় অংশটা বলি। এখানে আপনি দেখবেন যে এইসব মিনি স্টেডিয়ামে ম্যাক্সিমাম সময় যেটি করা হয় থেকে মেলা হয়ে থাকে। আপনি দেখবেন যে মেলা হয়ে থাকে, আপনি যে কোনো প্রদর্শনী হয়ে থাকে এবং তারপরে এই স্টেডিয়ামগুলোর অবস্থা আরো করুণ হয়ে থাকে। যাও একটু খেলার সুযোগটা থাকে সেটাও কিন্তু হয় না। আপনি দেখবেন যে মাসের পর মাস এখানে সেই স্টেডিয়াম যে গর্ত করা হয়েছে, বাঁশ রয়ে গিয়েছে, ইট রয়ে গিয়েছে, সেগুলি রয়ে গিয়েছে। ফলে এক অর্থে এই পুরো স্থাপনাগুলো কিন্তু আপনার তৈরি করা হয় মহাসমারোহে, অনেক টাকা খরচ করে, অনেক আপনার দ্রুত গতিতে আপনার ফাইল চালু করে, যাতে আপনি কোনো অর্থে ছাড়ে কোনো সমস্যা না হয়, কিন্তু খেলাই হয় না। অর্থাৎ যে কাজের জন্য আপনি স্টেডিয়ামটা তৈরি করেছেন সেই কাজটুকুই হচ্ছে না। এবং এর ফলে সবচেয়ে বড় যে বিষয় হলো যে এই স্টেডিয়াম আপনি আবার তৈরি করার জন্য অন্য কারো কাছে কিন্তু যেতে পারবেন না, বা অন্য কেউ কিন্তু এটা দায়িত্ব নিতে পারবেন না। যারা তৈরি করেছিলেন ঠিক তারাই কিন্তু এটা সংস্কার করছেন পুরোপুরি। কিন্তু আপনি এটার একটা নেক্সাস এবং একটা বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে যেরকম একটা সিন্ডিকেটের প্রভাব রয়েছে, ঠিক এখানেও কিন্তু একটা সিন্ডিকেটের প্রভাব রয়ে গিয়েছে। বিষয়টা হলো দেখভালের দায়িত্বে যারা রয়েছেন ব্যবস্থাপনা কিন্তু তারা করবেন। জেলা ক্রীড়া সংস্থার কিন্তু আপনার স্টেডিয়ামগুলোর দেখভালের দায়িত্বে যারা রয়েছেন তাদেরই এটা করা উচিত, কিন্তু তারা শুধুমাত্র এটা যখনই কোনো জাতীয় দিবস হয় বা যখন কোনো একটা খেলাধুলার সামান্য কোনো আয়োজন করা হয় তখনই স্টেডিয়ামের গেটে যান, বছরে 2-3 দিন ব্যবহার হয় খুব বেশি হলে, রাইট। এবং তখনই তারা শুধুমাত্র কিন্তু এখানে গিয়ে যা শুধু পতাকা উড়িয়ে আসেন বা বেলুন পায়রা উড়িয়ে আসেন, কিন্তু খেলার জন্য যে স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে এখান থেকে কোনো ভালো কোনো খেলা হচ্ছে কিনা সেটার কোনো জবাব দিতে নাই। মূল বিষয়টা হলো আপনি যতক্ষণ না পর্যন্ত এই স্টেডিয়ামের স্থাপনার বা আপনি দায়িত্বে যারা রয়েছেন, যাদের ব্যবস্থাপনা এটা তৈরি করা হয়েছে, তাদেরকে যদি আপনি যতক্ষণ না পর্যন্ত একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এইসব স্টেডিয়ামে এই ভেড়া আর গরু চড়াই দেখব। আরো অনেকগুলো স্টেডিয়াম কিন্তু রয়েছে যেখানে হবে, অনেক উপজেলা রয়েছে, 495টি উপজেলা হওয়ার কথা ছিল। নিশ্চয়ই আপনি বলবেন যে সেগুলো রিভিউ করা উচিত এখন এই মুহূর্তে, রাইট নাও? অবশ্যই রিভিউ করা উচিত। কারণটা হলো যে আপনি যে স্টেডিয়ামগুলো তৈরি করা হয়েছে সেখানে তো খেলাই হচ্ছে না, তো আপনি নতুন স্টেডিয়াম আবার তৈরি করার প্রয়োজন নেই। বরঞ্চ আপনি যে স্টেডিয়ামগুলো এখন বাজেভাবে পড়ে রয়েছে সেগুলোতে খেলা যাতে কিভাবে করা যায় সেই ব্যবস্থাটুকু করা উচিত। আর একটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে গোপালগঞ্জে শেখ কামাল স্টেডিয়াম নামে একটা স্টেডিয়াম তৈরি করা হয়েছিল, সেখানে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং সেখানে ইলেকট্রনিক স্কোরবোর্ড রয়েছে। বাংলাদেশের ইলেকট্রনিক স্কোরবোর্ড একটা স্টেডিয়ামে তৈরি করে রয়েছে, সেখানে সব মিলিয়ে আপনার প্রেস বক্স যা রয়েছে এবং চারিদিকে স্টেডিয়ামের যে স্থাপনা রয়েছে সেখানে 86টি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে, রোলার রয়েছে। অর্থাৎ একটা আধুনিক স্টেডিয়াম তৈরি করার জন্য ঠিক যা যা ফ্যাসিলিটিস থাকা দরকার
এভরিথিং ইজ দেয়ার, বাট প্রবলেমটা হলো সেই স্টেডিয়ামের নিয়ারলি আপনার 25 কোটি টাকার এই ইলেকট্রনিক জিনিসগুলি নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমি কিন্তু 2017 সালের ঘটনাটা বলছি, 2024-এ এটা আপনি এটার কোনো অস্তিত্বই খুঁজে পাবেন না এখন। সো সবকিছু মিলে মূল বিষয়টা হলো যে আপনি কোটি কোটি টাকা খরচ করে স্টেডিয়াম তৈরি করলেন, কিন্তু সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা রয়েছেন তারা কিছুই করলেন না। বছরের পর বছর সেখানে শুধুমাত্র গিয়ে আড্ডা চললো এবং একসময় পুরো স্টেডিয়ামটা পরিত্যক্ত অবস্থায় তৈরি হয়ে গেল, এবং তারপরে আপনি আবার সেটাকে সংস্কার করার জন্য আবার নতুন করে টেন্ডার ডাকছেন, আবার ব্যবসার ফাদার একটা বিষয় হয়ে গেছে। তো এই স্টেডিয়ামগুলো অর্থ লোপাটের একটা মহোৎসব চলছে। এই স্টেডিয়ামগুলো যতখানি না খেলাধুলার জন্য তৈরি করা হয়েছে তার চেয়ে বেশি তৈরি করা হয়েছিল, যেটি আপনি বললেন যে অর্থ লোপাটের জন্য। এক্স্যাক্টলি, অসংখ্য ধন্যবাদ ইমাম কাসের ভাই। আমরা প্রত্যাশা করব যে এই যে অনৈতিকভাবে বিভিন্ন স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, অর্থনৈতিক দুর্নীতি হচ্ছে, এগুলো আসলে সংশ্লিষ্ট যারা আছেন দায়িত্বশীল তাদের নজরে আসবে এবং তারা অবশ্যই এই বিষয়গুলো তারা দেখবে এবং অন্তত ভালো খেলার জন্য ভালো কিছু মাঠ তৈরি করে দেবে পরবর্তী প্রজন্মের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা তখন কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন দৈনিক আমাদের দেশের স্পোর্টস এডিটর ইমাম কায়সার।